হ্যালো এভরিওয়ান। দেখো, তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফ এম্পায়ার বাই ফ্রান্সিস বেকন। ওকে, ফ্রান্সিস বেকনের যে অফ এম্পায়ার এসেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, অফ এম্পায়ার অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে দিস এসে ইজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। এবার ফ্রান্সিস বেকন তার এসে লেখার জন্য বিখ্যাত, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে বলা হয় তাকে। ঠিক আছে, মনে রাখবে। তো তিনি তার এসের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তার এসের প্রবন্ধগুলির বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। দেখো, বেকন ইজ নোন ফর হিজ অ্যাফোরিজমস। অ্যাফোরিজম কাকে বলে? অ্যাফোরিজম হচ্ছে মেমোরেবল স্টেটমেন্টস দ্যাট ক্যাপচার ইউনিভার্সাল ট্রুথস। এমন একটা কথা যেটা ইউনিভার্সাল সত্যি, চিরসত্যকে বোঝাবে। যেমন বলবে নলেজ ইজ পাওয়ার। ধরো, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হচ্ছে ক্ষমতা, তাহলে নলেজ ইজ পাওয়ার এই ধরনের বাক্য কি বলতো? অ্যাফোরিজম বা অ্যাফোরিস্টিক স্টেটমেন্ট। এই ধরনের বাক্যগুলো একটা মেমোরেবল বাক্য যেটা ইউনিভার্সাল ট্রুথকে সিগনিফাই করে। তার মানে বেকনের যে এসে লেখার স্টাইল সেটা হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। আমরা বেকনের এসেতে আরো কিছু জিনিস দেখতে পাই। কি কি দেখতে পাই? একটা ডাইডাক্টিক টোন দেখতে পাই। ডাইডাক্টিক টোন মানে, দেখো, বেকনস এসেজ আর প্রাইমারিলি মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন নেচার। মানে হি অ্যাকচুয়ালি শোজ or he actually tries to give us some morality. তিনি কিছু নেতিবাচক কথা আমাদের জন্য বলবেন, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা আরো কি কি দেখতে পাই? দেখো, আমরা আরো দেখতে পাই যে প্রেসিশন। প্রেসিশন মানে বা ব্রেভিটি, BREVITY। ব্রেভিটি বা প্রেসিশন মানে হচ্ছে খুব ছোট করে বলা, কমপ্লেক্স আইডিয়াকে ছোট করে বলা হচ্ছে প্রেসিশন। তোমরা দেখবে বেকনের এসেতে তোমরা অনেক কমপ্লেক্স আইডিয়া পাবে যেটা দেখবে উনি খুব ছোট করে বলেছেন। তো বেকনস এসেস আর হাইলি কম্প্যাক্ট and delivering complex ideas in a concise style বা in a concise manner, খুব ছোটভাবে বল। তাহলে আমরা কি দেখলাম বেকনের এসেতে? বেকনের এসে বিখ্যাত এসেগুলি কি কি? অফ এম্পায়ার, অফ স্টাডিজ, অফ নলেজ, ওকে, এগুলো। ঠিক আছে, এবার অফ ট্রুথ, এগুলো। ঠিক আছে, তাহলে বেকনের লেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাফোরিস্টিক স্টাইল দেখতে পাই, ডাইডাক্টিক টোন দেখতে পাই, প্রেসিশন বা ব্রেভিটি, বেশ, ব্রেভিটি মানে খুব একটা বড় লেখা না, ঠিক আছে, ছোটোর মধ্যে রাখ, এগুলো দেখতে পাই। ওকে, তাছাড়া তার লেখার মধ্যে আমরা প্রচন্ড পরিমাণে সিমিলি অ্যান্ড মেটাফর দেখতে পাই, মাথায় রাখবে, বারবার উনি তুলনা করবেন। ওকে, এটা দেখতে পাই, 4 নম্বর গেল। তাহলে ইউজিং অফ সিমলিস অ্যান্ড মেটাফোর্স। 5 নম্বর আমরা কি দেখতে পাই বলতো? যে দেখো, মনে রাখবে, অবজারভেশন। এই এখানে উনি এসে যখন লিখবেন না, তিনি এমনভাবে লিখবেন যেন উনি প্রচুর পরিমাণে অবজার্ভ করেছেন। ঠিক আছে, অবজারভেশনের প্রতি অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার প্রতি উনি জোর দিয়েছেন। এই অ্যাপ্রোচটাকে বলা হয় এমপেরিক্যাল অ্যাপ্রোচ, EMPIRICAL। এমপেরিক্যাল অ্যাপ্রোচ মানে, এমপেরিক্যাল অ্যাপ্রোচ মানে হচ্ছে যে অ্যাপ্রোচে তুমি কি করতে পারো, যে একটা জিনিসকে অবজার্ভ করেছো। এমপেরিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। ঠিক আছে, ধরো কোনো সায়েন্সের তুমি কোনো কিছু আবিষ্কার করবে, ঠিক আছে, তোমাকে একদম খুঁটিয়ে গবেষণা করে পরীক্ষা করে সেটাকে আবিষ্কার করতে হবে। এটাকে বলা হয় এমপেরিক্যাল অ্যাপ্রোচ, মানে অবজারভেশন যেখানে প্রচন্ড পরিমাণে থাকে। তাই বেকনের এসে তুমি অবজারভেশন প্রচন্ড পরিমাণে কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে? তাছাড়া মোরালিটি তো আমরা দেখলামই, এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো, আশা করছি বেকনের এসে লেখার যে স্টাইল সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা এসেছে এবং এগুলো কিন্তু লিখে নেবে। ওকে, চলো, আমরা শুরু করব অফ এম্পায়ার দিয়ে। এবার অফ শব্দটার মানে কি? বেকন তার সমস্ত এসেতেই লিখেছেন, ধরো অফ শব্দটা লিখেছে, অফ ট্রুথ, অফ স্টাডিজ, অফ অ্যাম্বিশন, অফ এম্পায়ার, অফ নলেজ। এবার অফ মানেটা কি? মনে রাখবে, অফ মিনস অ্যাবাউট। ওকে, অফ মানে হচ্ছে অ্যাবাউট। ওকে, চলো আমরা শুরু করি, একদম লাইন বাই লাইন পড়া শুরু করবো। দেখবে তোমাদের এটি ইউনিট 2-তে আছে। চলো শুরু করা যাক। উনি বলছেন, ইট ইজ আ মিজারেবল স্টেট অফ মাইন্ড। ইট ইজ আ মিজারেবল স্টেট অফ মাইন্ড। এটি হলো মনের একটি দুঃখজনক অবস্থা, টু হ্যাভ ফিউ থিংস টু ডিজায়ার অ্যান্ড মেনি থিংস টু ফেয়ার। দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রথম লাইনটাই খুব মারাত্মক, যে ইট ইজ আ মিজারেবল স্টেট অফ মাইন্ড মানে কি? অ্যান্ড টু হ্যাভ ফিউ থিংস টু ডিজায়ার অ্যান্ড মেনি থিংস টু ফেয়ার, মাথায় রাখবে। অ্যাট দ্য ভেরি বিগিনিং, বেকন ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ক্যাপচার দ্য সাইকোলজি অফ দ্য মোনার্ক। একজন মোনার্কের মনের, একজন মোনার্কের ভিতরে
কি চলে সেটা উনি বলছেন। অফ এম্পায়ার মানে কি সাম্রাজ্য, হ্যাঁ, সাম্রাজ্য কিভাবে চালাতে হয়, একজন রাজাকে কি কি ফেস করতে হয়, এই নিয়েই এই এসেটা। ঠিক আছে, তাহলে এই এসেট অ্যাকচুয়ালি কি নিয়ে ডিল করবে? দিস এসে অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য চ্যালেঞ্জেস দ্যাট আ মনার্ক ফেস, ওকে, ডিউরিং হিজ লাইফ। একজন রাজা বা একজন কিং, মনার্ক বা কিং, তিনি তার জীবনে কি কি ফেস করেন সেগুলো নিয়ে এই এসেটা লেখা। তার প্রথম লাইনটা দেখো তোমরা, ইট ইজ আ মিজারেবল স্টেট অফ মাইন্ড টু হ্যাভ ফিউ থিংস অফ ডিজায়ার, টু হ্যাভ ফিউ থিংস টু ডিজায়ার অ্যান্ড মেনি থিংস টু ফিয়ার। তার মানেটা কি বলতে চাইছে দেখো, একজন রাজা, তার কিন্তু দেখো প্রচুর ইচ্ছা থাকে না। কেন থাকে না? দেখো আমাদের জীবনে আমরা খুব সাধারণ লোক, আমরা যদি জীবনে একটা চাকরি পাই, দেখো না তোমার জীবনের সব থেকে বড় ইচ্ছাটা কি? জীবনে একটা চাকরি পাবে, সেটেলমেন্ট হবে, হ্যাঁ, একটা বাড়ি কিনবে, একটা গাড়ি কিনবে, একটা চাকরি পাবে, হ্যাঁ, নিজের ফ্যামিলিটাকে দেখতে পারবে, এটাই তো তোমাদের স্বপ্ন। তার মানে কিন্তু একটা রাজার এই স্বপ্নটা নেই। কেন বলো দেখি? এই ইচ্ছাটা নেই। কেন? রাজা অলরেডি ওই জিনিসটা পেয়ে গেছে। একটা রাজার তো টাকার অভাব নেই, সবকিছু তার হাতের মুঠোয়। এবার তুমি যদি সবকিছু অ্যাভেলেবেল হয়ে যায় তোমার কাছে, তাহলে তোমার কি আর সেটার প্রতি ইচ্ছা থাকবে? নিশ্চয়ই না। তুমি যদি তাজমহল প্রতিদিন গিয়ে দেখে আসো, তাহলে তোমার তো তাজমহলের প্রতি আর সেই ইচ্ছাটা জাগবে না। সেজন্য বলছে ইট ইজ আ মিজারেবল স্টেট অফ মাইন্ড, এটি একটা খুব মনের দুঃখজনক অবস্থা। টু হ্যাভ ফিউ থিংস টু ডিজায়ার, খুব অল্প ইচ্ছা থাকে, অ্যান্ড মেনি থিংস টু ফেয়ার, অনেক ভয় থাকে। একটা রাজার কিন্তু ইচ্ছা খুব কম থাকে। কেন থাকে সেটা বললাম, বিকজ হি হ্যাজ এভরিথিং টু ডু, মানে হি হ্যাজ দ্য অ্যাভেলেবিলিটি অফ এভরিথিং, মানে হি হ্যাজ এভরিথিং হোয়াট এভার হি নিডস ইন হিজ লাইফ, ফর দ্যাট রিজন হি ডাজন্ট হ্যাভ আ লট অফ ডিজায়ার। তাহলে আমরা কি দেখছি এখানটাতে? দেখো যে ডিজায়ার খুব কম থাকে। তার মানে ডিজায়ার যদি খুব কম থাকে জীবনে, তাহলে কি হয় জানো? জীবনে যদি ইচ্ছা কম থাকে, আমাদের জীবনটা কিন্তু পারপাসলেস হয়ে যায়, উদ্দেশ্যহীন হয়ে যায়, একটা ট্র্যাজিক দুঃখময় জীবন হয়ে যায় আমাদের কিন্তু। আর মেনি থিংস টু ফেয়ার মানে অনেক জিনিস ভয় থাকে। দেখো একটা রাজার কিন্তু সবসময় ভয় থাকে যে বাইরের কোনো শত্রু আক্রমণ করবে না তো, শুধু বাইরের শত্রু না, দেশের কোনো শত্রু আক্রমণ করবে না তো, ঠিক আছে, হ্যাঁ, নিজের ছেলেরা বিরুদ্ধে হবে না তো, নিজের সেনাপতিরা বিরুদ্ধে চলে যাবে না তো, হ্যাঁ, সবসময় একটা ভয় থাকে। তাহলে দেখছি আমরা মেনি থিংস টু ফিয়ার বলতে এখানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনিমিজ এর কথা বলছে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস কনস্ট্যান্ট অ্যাংজাইটি উইদিন দ্য মোনার্ক, সবসময় মোনার্কের মধ্যে একটা চিন্তা সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখছি এখানে? দ্য কিং দ্য মোনার্ক হ্যাজ আ লিটল থিংস টু ডিজায়ার, বাট হ্যাজ আ লট অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনিমিজ, অনেক ভিতরের এবং বাইরের শত্রু কিন্তু আছে। ভিতরের শত্রু বলতে নিজে মানে নিজের মাইন্ড। দেখো বাইরের শত্রু বলতে হ্যাঁ কোন একটা দেশে এসে আক্রমণ করবে, কেউ ওর বিরুদ্ধে যাবে, এটা তো অবশ্যই, কিন্তু তার মনেও সবসময় চলতে থাকে যে কেউ আক্রমণ করবে না তো, কিছু হবে না তো, এর পরের মুহূর্তে কিছু চলবে না তো, এইগুলো। তাহলে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনিমিজ, তার মনে সবসময় ভয় চলতে থাকে। ওকে, তারপরে দেখো অ্যান্ড ইয়েট দ্যাট কমন ইজ দ্য কেস অফ কিংস, মানে হ্যাঁ এটাই একটা রাজার ক্ষেত্রে কমন ব্যাপার। হু বিং এট দ্য হাইয়েস্ট, যে একদম হাইয়েস্ট পর্যায়ে আছে, ওয়ান্ট ম্যাটার অফ ডিজায়ার, মানে ওয়ান্ট ম্যাটার অফ ডিজায়ার বলতে এখানে ল্যাক অফ ডিজায়ারের কথা বলতে চাইছে। ওয়ান্ট ম্যাটার অফ ডিজায়ার বলতে এখানে ল্যাক অফ ডিজায়ারের কথা বলছে। তার মানে ল্যাক মানে অভাব, ডিজায়ার মানে ইচ্ছা। তার মানে যে একদম হাইয়েস্ট পর্যায়ে আছে, তারও কিন্তু ইচ্ছা নেই, মানে ল্যাক অফ ডিজায়ার, বিকজ হি হ্যাজ এভরিথিং। বুঝতে পারলে? তাহলে কি দেখতে পাচ্ছি যে দেখো এখানে দ্য মাইন্ড অফ দ্য মোনার্ক ইজ বিং রিপ্রেজেন্টেড ইন দ্য ফার্স্ট লাইন। এটা মোনার্কের মনের ভেতরে কি চলে সেটা, মানে দ্য এসেইস্ট ফ্রান্সিস বেকন actually talks about the tension, মানে the Francis Bacon actually starts his essay by by representing the tension that actually brews down in the mind of the monarch, brews, brews down, ওকে, হুইচ মেক্স দেয়ার মাইন্ড মোর ল্যাঙ্গুইশিং। আচ্ছা, যেহেতু তাদের ইচ্ছা খুব একটা থাকে না, তার জন্য তাদের মাইন্ডটা কি ল্যাঙ্গুইশিং হয়ে যায়, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ, ল্যাঙ্গুইশিং মানে ইনঅ্যাক্টিভ। অ্যান্ড হ্যাভ মেনি রিপ্রেজেন্টেশনস অফ পেরিলস অ্যান্ড শ্যাডোজ, এবং তারা কি দেখতে পায় জানো? সবসময় পেরিলস অ্যান্ড শ্যাডোজ, মানে পেরিলস মানে হচ্ছে রিয়েল বাস্তব, আর শ্যাডোজ মানে ছায়া, মানে ইমাজিন, মানে তারা সবসময় রিয়েল অ্যান্ড ইমাজিন ডেঞ্জার দেখতে পায়, সত্যি এবং কল্পনার ভয়। তার মানে সত্যিকারেরও ভয় ওদের মধ্যে থাকে, হ্যাঁ হয়তো আমার সেনাপতি মির্জাফরের মতো হবে না তো, এই ভয়টা তোমার একজন রাজা হিসাবে তোমার চলবে সবসময়। আর শ্যাডোজ মানে কল্পনা, তোমার মনের মধ্যেও সবসময় ভয় থাকবে, ঠিক আছে, সেটাই বলছো, হুইচ মেক্স দ্যার মাইন্ড দ্য লেস ক্লিয়ার,
যেটা তাদের মনকে খুব অস্পষ্ট করে। অ্যাকচুয়ালি বিকজ অ্যাজ দে অলওয়েজ রিমেইন ইন দ্য স্টেট অফ মানে অ্যাফ্রেড, ভয়ের অবস্থাতে থাকে, সেই জন্য তাদের মাইন্ড ক্লিয়ার থাকে না, লেস ক্লিয়ার থাকে। অ্যান্ড দিস ইজ ওয়ান রিজন অলসো অফ দ্যাট এফেক্ট হুইচ দ্য স্ক্রিপচার স্পিক অফ, দ্যাট দ্য কিংস হার্ট ইজ ইনস্ক্রুটেবল। এখানে স্ক্রিপচার মানে হচ্ছে বাইবেলের কথা বলছে, ধর্মগ্রন্থ বাইবেল বলছে, and this is one reason also, এবং এই কারণে of that effect which the scripture speaketh, যে বাইবেলে কি বলেছে, that the king's heart, একজন রাজার হার্ট কি, is inscrutable, inscrutable মানে difficult to understand, মানে বোঝা খুব অসুবিধা। বাইবেলে বলা হচ্ছে একজন রাজার মন বোঝা কিন্তু খুবই সমস্যাজনক। ঠিক আছে, কেন রাজার মন বোঝা যায় না? কারণ রাজা ইজ মানে দ্য কিং ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ ফেয়ার and he has nothing about desire. দেখো, for multitude of jealousies and lack of some predominant desires that should marshal and put in order all the rest, make it any man's heart hard to find a sound. কি বলছে, ফর মাল্টিটিউড অফ জেলাসিস, মানে যেহেতু অনেক জেলাসি ওদের মধ্যে কাজ করে, হ্যাঁ, এবং ওদের প্রতি অনেকে জেলাসি থাকে। ল্যাক অফ সাম প্রিডমিনেন্ট ডিজায়ার, যেহেতু ডিজায়ার মানে কিছু প্রিডমিনেন্ট ডিজায়ার মানে গুরুত্বপূর্ণ ইচ্ছাগুলো যেহেতু তাদের কম থাকে, দ্যাট শুড মার্শাল, যেটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করে, মার্শাল মানে গঠন করে, অ্যান্ড পুট ইন অর্ডার অল দ্য রেস্ট, এবং সব কিছুকে যেটা গুছিয়ে রাখে। আচ্ছা, তোমার মধ্যে ইচ্ছা থাকবে তবেই তো তোমার কোনো কাজ করতে ভালো লাগবে, সবকিছু তোমার গুছিয়ে রাখতে ভালো লাগবে, একটা দেশকে তুমি তবেই তো ভালো করে দেখতে পারবে। কিন্তু রাজার মনে সেই ইচ্ছাটাই নেই, যেই কারণে মেকেত, মেকেত মানে হচ্ছে মেক্স এনি ম্যানস হার্ট হার্ড টু ফাইন্ড অর সাউন্ড, যেহেতু এটা নেই, সুতরাং একজন রাজার হৃদয় কিন্তু বোঝা মুশকিল, একজন রাজার হৃদয় কিন্তু খুব একটা সহজ হয় না। ওকে, তারপরে দেখো, হেন্স ইট কামস লাইকওয়াইজ দ্যাট প্রিন্সেস মেনি টাইমস মেক দেমসেলস ডিজায়ার্স। সুতরাং আমরা কি দেখি, প্রিন্সেসরা মানে রাজারা অনেক সময় কি হয়, তাদের ইচ্ছাটা কি করে, তাদের ইচ্ছা তারা জোর করেই রাখে, কিসের উপরে দেখো, অ্যান্ড সেট দেয়ার হার্টস, দেখো কি বলছে, দ্যাট দ্য হ্যাঁ, হেন্স ইট কামস লাইকওয়াইজ দ্যাট প্রিন্সেস মেনি টাইমস মেক দেমসেলস ডিজায়ার্স। এই জন্য আমরা কি দেখি, যে অনেক সময় রাজারা তাদের মধ্যে ইচ্ছা নিয়ে আসে, অ্যান্ড সেট দেয়ার হার্টস আপন টয়েস, এবং তাদের মনটা কাদের উপরে রাখে, টয়েস, টয়েস মানে খেলনা। আচ্ছা, খেলনা মানে, টয়েস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট ইনসিগনিফিকেন্ট অ্যাসপেক্টস। টয়েস মানে কি, খেলনা যেটা কোনো সিগনিফিকেন্স নেই, ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স। তাহলে রাজারা কি করে, তারা তাদের ইচ্ছাটা কিসের উপরে রাখে, ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স এর উপরে। টয়েস বলতে এখানে লিটারাল মিনিং খেলনা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি খেলনা তো না, এখানে ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স। রাজারা তাদের মনগুলো কিসের উপরে রাখে, ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স এর উপরে, যেহেতু তাদের সিগনিফিকেন্ট কোনো ইচ্ছা নেই, তাই জোর করে তারা ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স এর উপরে ইচ্ছা রাখে। যেমন সামটাইমস আপন আ বিল্ডিং, কখনো কখনো কোনো একটা বাড়ির জন্য, মানে সে যে একটা রাজা, তার যে জীবনে একটা বিশাল ইচ্ছা থাকবে তা কিন্তু না, তার ইচ্ছাটা কি, ওই তো জোর করে নিয়ে আসে ইচ্ছাটা। কারণ কিসের উপরে, যেমন বিল্ডিং, কোনো বাড়ি তৈরির ব্যাপারে। সামটাইমস আপন ইরেক্টিং এন অর্ডার, ইরেক্টিং এন অর্ডার মানে কোনো বাড়ি তৈরি করে, ইরেক্টিং মানে তৈরি করে, ক্রিয়েটিং মানে কোনো বাড়ি কোনো কিছু তৈরি করার আদেশ দিচ্ছে, এইসব ব্যাপারে রাজারা সিরিয়াস হয়। এখানে এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ, এক্সাম্পলস অফ ট্রিভিয়াল পারসুইটস বা এক্সাম্পল অফ ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স। মানে কোন কোন ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স এর উপর ওরা তাদের ইচ্ছাটা রাখে, যেমন বাড়ি তৈরি করা, সামটাইমস আপন ইরেক্টিং অর্ডার, কোনো কিছু তৈরির অর্ডার দেওয়া, সামটাইমস আপন দ্য অ্যাডভান্সিং অফ, সামটাইমস আপন দ্য অ্যাডভান্সিং অফ এ পারসন, কোনো ব্যক্তি নিয়ে। ওকে, সামটাইমস আপন অবটেইনিং এক্সেলেন্স ইন সাম আর্ট, আবার কখনো কখনো আর্ট ফর্ম নিয়ে, কোনো শিল্প নিয়ে, যে কোনো শিল্পের উপরে তারা দক্ষতা তৈরি করবে, তার উপরে, যেমন বা অর ফিড অফ দ্য হ্যান্ড অ্যাজ নেরো ফর প্লেইং অন দ্য হার্ট, যেমন কাদের মতো, এখানে দেখো উনি কিছু এক্সাম্পল দেবেন ফ্রান্সিস বেকন, যে শুধু কিছু কিছু রাজাদের কথা তুলবেন যাদের জীবন এইভাবে হয়েছে, যেহেতু ইচ্ছা করার কিছু ছিল না, তাই তারা কি করেছে, কিছু ইনসিগনিফিকেন্ট ম্যাটার্স এর উপরে তার ইচ্ছা রেখেছে জীবনে, সেগুলো বলবে। অ্যাজ নেরো ফর প্লেইং অন দ্য হার্প, নেরো কি করেছিল, নেরো বলতে একজন রোমান এম্পায়ার, মাথায় রাখবে, কি করেছিল, হার্প বাজাতো, হার্প। হ্যাঁ, হার্প হচ্ছে এক ধরনের কি বলবো, ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে বাজনা বাজানো যায়। এবার নেরো কি করতো, হার্প বাজাতো। ডোমিশন কি করতো, ফর সার্টেনলি অফ দ্য হ্যান্ড উইথ দ্য অ্যারো, মানে ডোমিশন হচ্ছে একজনকে
রোমান এম্পায়ার, উনি কি করতেন? আর্চারি, আর্চারি মানে তীর ধনুক, অ্যারো মানে হচ্ছে তীর ধনুক, তীর ধনুক চালাতেন। কমোডাস ফর প্লেইং এট ফেন্স, কমোডাস কি কি করতো? ফেন্সিং, ফেন্সিং মানে ব্যাপারটা শোন, এটাকে কমোডাস উনি কি করতেন? ফেন্সিং এ ব্যস্ত ছিলেন। ফেন্সিং মানে, ফেন্সিং মানে হচ্ছে কি বলতো, কোনো কিছু বেড়া তৈরি করা, ফেন্স মানে হচ্ছে বেড়া, বুঝতে পারলে? তাহলে সেই বেড়া টেড়া তৈরি করা, ঠিক আছে? এইসব ব্যাপার, বা এটা এক ধরনের খেলা বলতে পারো, ওকে। কারাকালা ফর ড্রাইভিং চ্যারিয়টস মানে রথ, রথ যে ঠেলে, কারাকালাকে, উনি একজন রোমান এম্পায়ার, উনি কিসে, ওনার কিসে ভালোবাসা ছিল? ওই রথ ঠেলাতে, অ্যান্ড অ্যান্ড দ্য লাইক, এবং এই রকমের। তার মানে ওখানে এখানে কিন্তু উনি চারটে এক্সাম্পল দিল, একটা হচ্ছে নেরোর এক্সাম্পল, দেখো, একটা হচ্ছে ডোমিশিয়ানের এক্সাম্পল, একটা হচ্ছে এ দেখো কমোডাসের এক্সাম্পল, এ দেখো নেরো, ডোমিশিয়ান, কমোডাস, আর হচ্ছে এ দেখো কারাকালা, এরা, এদের এক্সাম্পল দিল। এদের এদের জীবনও, এরা তো রাজা ছিল, এদের জীবনেও যেহেতু কোনো ইচ্ছা ছিল না, এরা কি কি করতো? কেউ ওই গান বাজাতো, কেউ তীর ধনুক খেলা করতো, এইসব করতো, ঠিক আছে? তার মানে এখানে আমরা দেখছি বেকন অ্যাকচুয়ালি গিভস এক্সাম্পলস অফ রোমান এম্পারার্স অ্যান্ড দেয়ার অবসেশন উইথ হবিজ, these are contrasted with the greater responsibilities of a ruling emperor. দেখো এখানে কি বলছে, কিছু রোমান এম্পায়ারের এক্সাম্পল দিচ্ছে, এবং তাদের তাদের হবির প্রতি যে অবসেশন, ভালোবাসা, সেটাকে দেখাচ্ছে। কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি কি? একজন রাজার তো এটা কাজ না, একজন রাজার কি গ্রেটার রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু তিনি এই কাজে ব্যস্ত নেই, তিনি কি করছে? এইসব কাজ করে বেড়াচ্ছে, বুঝতে পারলে? এখানে এগুলোই বোঝানো হচ্ছে। চলো তারপর আমরা দেখবো, দিস সেমড ইনক্রেডিবল, এটা দেখে মনে হচ্ছে অবিশ্বাস্য, আনটু দোজ দ্যাট নো নট দ্য প্রিন্সিপাল দ্যাট দ্য মাইন্ড অফ আ ম্যান ইজ মোর চেয়ার্ড অ্যান্ড রিফ্রেশ বাই প্রফিটিং ইন স্মল থিংস, যে একটা মানুষের মন বেশি চেয়ার্ড অ্যান্ড রিফ্রেশ, খুশি হয়, অ্যান্ড রিফ্রেশ মানে ফ্রেশ হয় কখন? যদি ছোট ছোট জিনিসের পিছনে ওরা ছোটে, দেন বাই স্ট্যান্ডিং অ্যাট এ স্টেইন গ্রেড, দেন বাই স্ট্যান্ডিং অ্যাট এ স্টেইন গ্রেড, মহান কোনো জিনিসের পিছনে ছোটা বাদ দিয়ে তুমি যদি ছোট ছোট জিনিসের পিছনে ছোট, বা ইফ ইউ আর bothered with the small things ইউ উইল গেট মাচ মোর হ্যাপিনেস, তাহলে তুমি তো বেশি খুশি পাবে, প্লেজারটা বেশি পাবে, বুঝতে পারলে? কঠিন কাজে তো প্লেজার কম, একটা ভালো কাজে তো আনন্দ কম, তাই না? কিন্তু তুমি খারাপ কাজ করবে, আনন্দ বেশি পাবে, সেটাই বলছে। উই অলসো সি দ্যাট কিংস দ্যাট হ্যাভ বিন ফরচুনেট কনকুইরার্স ইন দ্য ফার্স্ট ইয়ার্স, আমরা আরো কি দেখেছি, যেসব রাজারা প্রথম থেকে খুব ফরচুনেট মানে ভাগ্যবান, কনকুইরার্স মানে যে জিতেছে, যারা প্রথম থেকে খুব বেশি পরিমাণে জিতে এসছে যেসব রাজারা, আমরা কি দেখেছি? ইট বিং নট পসিবল ফর দেম টু গো ফরওয়ার্ড ইনফাইনাইটলি, তারা কিন্তু সব সময় ফরওয়ার্ড, সামনের দিকে কিন্তু সব সময় যে জিতবে সেটা কিন্তু হয়নি, বাট দ্যাট দে মাস্ট হ্যাভ সাম চেক, কিন্তু তাদের মধ্যে কিছু লিমিট ছিল, তাই না? সবসময় তো একটা রাজা জিততে পারে না। আর অ্যারেস্ট ইন দ্যার ফরচুনস, আর অ্যারেস্ট ইন দ্যার ফরচুনস মানে, হ্যাঁ, তাদের ভাগ্যেরও একটা লিমিট আছে, একটা সেটব্যাক আছে, ভাগ্যেরও একটা লিমিট আছে, সেটাই বলছে। টার্ন ইন দ্য ল্যাটার ইয়ার্স টু বি সুপারস্টিশিয়াস এন্ড মেলানকোলি, বলছে যেসব রাজারা প্রথম থেকে জিতে আসছে, জিতেছে যুদ্ধে, পরে যদি জিততে না পারে, তারা কি হয়ে যায়? অনেক সময় সুপারস্টিশাস হয়ে যায়, মানে কুসংস্কার হয়ে যায়, মেলানকলি মানে খুব দুঃখ পায়। কুসংস্কার কেন হয়? কারণ ভাবে যে আমি প্রথম থেকে জিতে আসছি, এখন জিততে পারছি না, নিশ্চয়ই কোনো কিছু আমার উপরে ভর করেছে, কোনো অশুভ শক্তি আছে, এসব সুপারস্টিশাস হয়ে যায়। মেলানকলি কেন? খুব দুঃখ পায়, ঠিক আছে? তার মানে একটা রাজাদের জীবন কিন্তু অতটা সহজ না আমরা দূর থেকে যেটা ভাবি, তাদের জীবনে অনেক চ্যালেঞ্জের ব্যাপার থাকে, প্রথম থেকে লড়াই করে জিততে জিততে থাকলে পরে যদি না জিততে পারে সবসময়, ওই পারফরমেন্সটা যদি বজায় না রাখে, তারা কিন্তু শেষে সুপারস্টিশাস অ্যান্ড মেলানকলি হয়ে যায়। ঠিক যেমন, আবার কিছু এক্সাম্পল দিচ্ছেন, ঠিক যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, ডায়োক্লেটিয়ান, অ্যান্ড ইন আওয়ার মেমোরি চার্লস দ্য ফিফথ, এদের কথা বলছে, চার্লস দ্য ফিফথের কথা, অ্যান্ড আদার্স, এরা, ফর দ্যাট হি অ্যান্ড ফর হি দ্যাট ইজ ইউজ টু গো ফরওয়ার্ড অ্যান্ড ফিন্ডে দ্য স্টপ, যারা গো ফরওয়ার্ড মানে যারা সামনের দিকে খুব এগিয়ে ছিল, অ্যান্ড ফাইন্ডে দ্য স্টপ মানে থেমে গিয়েছিল, মানে যারা প্রথম দিকে হয়তো জীবনে খুব ডেভেলপ করেছিল, যুদ্ধে জিতেছিল, হয়তো শেষের দিকে অত ডেভেলপ করতে পারেনি, ফলেট আউট অফ হিজ ওন ফেভার অ্যান্ড ইজ নট দ্য থিং হি ওয়াজ অ্যাকচুয়ালি, সবার শেষে কি হয়েছে? তাদের সাইকোলজিক্যাল ডিক্লাইন ঘটেছে, তারা কিন্তু মানসিকভাবে পরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাদের কিন্তু শেষে সুপারস্টিশাস এন্ড মেলানকলি হয়ে গেছে। আচ্ছা, মনে রাখবে এখান থেকে কোশ্চেন থাকতে পারে, হোয়াই দ্য কিংস বিকাম সুপারস্টিশাস এন্ড মেলানকলি, কেন? কারণ তারা প্রথম থেকে যেহেতু যেতে, শেষে যদি সেই পারফরমেন্স বজায় না রাখতে পারে, তাহলে এটা হয়। এক্সাম্পল দিতে বলতে পারি, সেটা মাথায় রাখবে। আচ্ছা, আবার কিছু কিছু ওই নেরো, ডোমিশিয়ান, এরা কারা ছিল সেটা বলতে আসতে পারে পরীক্ষাতে। হুম, তাদের কথা কেন তুলে ধরা হচ্ছে, বুঝতে পারলে? কারণ তারা যখন খুব কম ডিজায়ার থাকে, তারা কিসের উপর ডিজায়ার রাখে, এটা দেখানোর জন্য উনি এটা তৈরি করেছেন, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের প্রথম
প্যারাগ্রাফ। এই প্রথম প্যারাগ্রাফে আমরা যে জিনিসগুলো দেখছি মাথায় রাখবে, লিখে রাখবে। প্যারা 1 বলে 1 নম্বর দেখতে পাচ্ছি মিজারেবল অ্যান্ড আনহ্যাপি, মিজারেবল অ্যান্ড আনহ্যাপি এটা দেখতে পেলাম। তারপরে আর্টিফিশিয়াল অ্যান্ড ট্রিভিয়াল ডিজায়ার্স, যেহেতু তাদের কোনো ইচ্ছা ছিল না, তারা আর্টিফিশিয়াল মানে তারা নিজেই নিজেদের ইচ্ছা জোর করে তৈরি করে, ট্রিভিয়াল মানে তুচ্ছ ইচ্ছা তৈরি করে, তাহলে আর্টিফিশিয়াল অ্যান্ড ট্রিভিয়াল ডিজায়ার্স। 3 নম্বর কি লিখবে, মেলানকলি অ্যান্ড সুপারস্টিশাস, তারা কিভাবে মেলানকলি হয়ে যায় এবং সুপারস্টিশাসও হয়ে যায়। ওকে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চলো আমরা আবার নেক্সট ক্লাসে পরের প্যারাগুলো নিয়ে আসবো। আরো দুটো ক্লাস কিন্তু, বা দুটো বা 3টে ক্লাস সব মিলে এখনই কিন্তু অফ এম্পায়ারের উপরে লাগবে, আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, ক্লাসটা খুব মন দিয়ে তোমরা কিন্তু শুনবে। ওকে, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অফ এম্পায়ারের আমাদের প্রথম প্যারাগ্রাফটা হলো, আমরা নেক্সট প্যারাগ্রাফ নিয়ে খুব শীঘ্রই আসবো, যেখানে আমরা হয়তো 2টো বা 3টে প্যারাগ্রাফ আলোচনা করবো। সব মিলে এখনো 3টে ক্লাস লাগবে মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।